ওয়েলকাম ব্যাক টু লার্নিং পল সায়েন্স। আজকের ভিডিওতে আমরা জানবো রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব। এবার এই চ্যাপ্টারের এই পার্টিকুলার অংশটা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন শর্টের তোমরা পরীক্ষায় পাবে। তো এই চ্যাপ্টার শুরু হচ্ছে এই থেকে যে রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে দার্শনিক পদ্ধতি অনুযায়ী টোটাল 3টে তত্ত্বের উল্লেখ আমরা পাচ্ছি: ঐশ্বরিক মতবাদ তত্ত্ব, বল প্রয়োগের তত্ত্ব এবং সামাজিক চুক্তির তত্ত্ব, যেটা নিয়ে 3 নম্বরটা নিয়ে আমরা আগের কোনো ভিডিওতেও আলোচনা করেছিলাম। তো ঐশ্বরিক তত্ত্ব কি বলছে, মানে এটা সব থেকে পুরনো তত্ত্বগুলোর মধ্যে একটা। এখানে বলছে যে রাষ্ট্র ঈশ্বরের ক্ষমতার দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ কি রাজা যে সে কার আদেশ অনুযায়ী চলছে, ঈশ্বরের আদেশ অনুযায়ী চলছে, বা ঈশ্বর রাজাকে নিয়োগ করে দিয়েছে, তাই রাজা যেটাই বলবে সেটা অ্যাকচুয়ালি ঈশ্বরের মনের কথা। তো রাজার কোনো রকম আদেশ অমান্য করা যাবে না, তাহলে আমি কি উল্টো অর্থে ঈশ্বরের আদেশ অমান্য করছি। এটা একটা সাংঘাতিক রকমের মানে ডিক্টেটোরিয়াল প্রবণতা ছিল, যে খুব স্বৈরাচারী, যে রাজা ঈশ্বরের দান, তো রাজার তুমি বিরোধিতা করছো মানে ঈশ্বরের বিরোধিতা করছো, রাজা যা বলছে সেটাই আইন, তো কোনো বিরোধিতার এখানে প্রশ্ন নেই। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি এখানে বললো, যে শুধু রাজা ঈশ্বরের দান, ঈশ্বরের সৃষ্ট এমনটা নয়, রাজার বংশের প্রত্যেকে রাজপদটাই ঈশ্বরের আর কি ঈশ্বর প্রদত্ত, যে সে এরপরে রাজার যে সন্তান হবে সেই রাজা হবে, এবং সেও ঈশ্বরের থেকে এই ক্ষমতাটা পেয়েছে, এরকম একটা ধ্যান ধারণা। তো এটা একদমই পুরাতনপন্থী ধ্যান ধারণা। এটা বেসিক্যালি ওই মধ্যপ্রাচ্য, যেই সময় আমরা জানি যে ধর্মের খুব গুরুত্ব বেড়ে গিয়েছিল, সেই সময়ের আর কি ধ্যান ধারণা। তাই এখানে সব থেকে বড় সমর্থক এইখান থেকে শর্ট আসে কে ছিলেন বা কে ছিলেন না, এরকম করে 4টে অপশন দিয়ে দেয়। তো রবার্ট ফিল্মার, সেন্ট অগাস্টাইন, সেন্ট পল, এদের নাম তো আমরা মধ্যযুগের চিন্তার ওখানে পড়েছি। তো এই হচ্ছে ঐশ্বরিক মতবাদের তত্ত্ব। এবং এই তত্ত্বটা শুরুতেই বলতে গিয়ে আমরা বলছিলাম যে এটা খুব স্বেচ্ছাচার স্বৈরাচারকে সমর্থন করছে, যে ব্যক্তি স্বাধীনতার কোনো জায়গা নেই, গণতন্ত্রের কোনো জায়গা নেই। এখানে ওই বলে দিচ্ছে যে আমাকে রাজা পাঠিয়েছে, এবার আমি যা বলবো সেটাই মানতে হবে। এবং এটা একটা খুব অযৌক্তিক, কোনো সেন্স হয় না এই কথার। তো এর কোনো স্বাভাবিকভাবে ঐতিহাসিক কোনো প্রমাণও নেই। এবং আরেকটা ইন্টারেস্টিং, যে যারা নাস্তিক মানুষ, যারা ভগবানের অস্তিত্বই মানে না, তারা কেন মানতে হবে যে রাজাকে ভগবান পাঠিয়েছে এবং রাজার সব কথা শুনতে হবে? তো এই একটা ব্যাপার। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলেছেন অধ্যাপক গেটেল। তিনি বলছেন যে প্রাচীনকালে মানুষ নিজেকে শাসন করার মতন তার অত বুদ্ধি, অত সভ্যতার দিক থেকে অত উন্নত তো ছিল না। তাই এই যে একটা নিয়মানুবর্তিতা শেখা বা আনুগত্য, যে একটা ক্ষমতাশালী এন্টিটির প্রতি যে আনুগত্য দেখানোর বিষয়টা এই তত্ত্বের মাধ্যমে তৈরি হয়েছিল, যেটা কিনা পরবর্তীতে রাষ্ট্র বিবর্তনে অনেকটা হেল্প করেছিল। তো এর পরের তত্ত্ব হচ্ছে বল প্রয়োগের মতবাদ। এই তত্ত্বটা বেসিক্যালি কি, ওই জোর যার মুলুক তার, এক্স্যাক্টলি এই তত্ত্বটার কথা এটাই, যে একজন শক্তিশালী মানুষ থাকবে, সে নিজের গায়ের বলের জোরে যতটা ক্ষমতা, যতটা আর কি ভূখণ্ড অধিকার করবে, এবং সে যত ভূখণ্ড অধিকার করবে তার ক্ষমতা তত বাড়তে থাকবে। এই করে করে সেই মানুষটা বড় অংশে ভূখণ্ডের উপর নিজের দখল জারি করে দেবে, এবং এই দখল জারি করার পর এই বড় ভূখণ্ডটাই পরবর্তীকালে রাষ্ট্রের রূপ নেবে। তো বল প্রয়োগের মতবাদ এটাই বলছে। এবার এটার সমর্থক কে আছে? ডেভিড হিউম আছে, লিকক আছে, ওপেন হাইমার আছে, ট্রিটস আছে, যিনি কিনা ওই ক্ষুদ্র রাষ্ট্রকে পাপের প্রতীক বলেছিলেন, এবং জেংস আছে। এখানে আবার হার্বার্ট পেন্সারের নামও বলতে হয়, যিনি আর কি যোগ্যতমের উদ্বর্তনের কথা বলেছিলেন, যেটা খানিকটা এই মতবাদের পরিপন্থী, যে যে সব থেকে বেশি শক্তিশালী, যে সব থেকে বেশি বুদ্ধিমান, তারাই এই দুনিয়ায় সার্ভাইভ করতে পারবে, দুর্বল মানুষেরা সার্ভাইভ করতে পারবে না। কিন্তু এই তত্ত্বটা কি পুরোপুরি ঠিক? সেটা বলা তো যায় না। কারণ কি, শুধুমাত্র গায়ের জোরই যে রাষ্ট্র তৈরির পেছনে একমাত্র কারণ এটা হয় না। কারণ কি, রাষ্ট্র তৈরির পেছনে ধর্ম এবং বিভিন্ন সামাজিক কি স্ট্রাকচার আছে, সেইগুলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এছাড়াও এখানে গ্রিক দার্শনিক গ্রিন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে যে কোনো রাষ্ট্রের ভিত্তি হচ্ছে সেখানে বসবাসকারী জনগণের সম্মতি, মানে পাবলিক চাইছে কি না। পাবলিক যদি না চায়, গায়ের জোরে খুব বেশি দিন সেই ক্ষমতা ধরে রাখতে পারবে না। তো এই বল প্রয়োগের মতবাদ ঐশ্বরিক মতবাদের মতন খুব একটা স্বৈরাচারী মতবাদ, যে কে এদের হাতে ক্ষমতা দিয়েছে, পাবলিক তো দেয়নি। একজন বলছে আমাকে ভগবান পাঠিয়েছে, একজন বলছে আমার গায়ের জোর বেশি, তাই আমি তোমার উপর রাজত্ব করবো। তাই এটা খুব অগণতান্ত্রিক, একটা প্রগতি বিরোধী একটা মতবাদ। তো
তো এবং এটা কি যে মানব চরিত্রের খুব নেগেটিভ দিকগুলোকে গুরুত্ব দিয়েছে, যে গায়ের জোর বেশি, যে এর মানে আমি দুর্বল মানুষের উপর যা ইচ্ছা তাই করতে পারি। তো এটা দিয়ে তো একটা সভ্য সমাজ ব্যবস্থার পরিপন্থী এটা কখনোই হতে পারে না। তো এই দুটো পলপ্রয় এবং ঐশ্বরিক মতবাদের সাংঘাতিক রকমের ক্রিটিসিজম এখনের রাজনীতি চর্চায় দেখা যায়। এবার আসছি সামাজিক চুক্তি মতবাদ। আগের ভিডিওতেও আমরা এই ছকটা নিয়ে পড়েছিলাম, তাই এখানে খুব শর্টে বলছি। তো হবস আমরা জানি যে প্রকৃতির রাজ্যের চূড়ান্ত একটা নেগেটিভ ছবি এঁকেছেন, যে এখানের মানুষের মধ্যে ভালো কিচ্ছু নেই, এরা খালি নিজেদের মধ্যে হিংস্রতা করে, মারপিট করে, এর জন্য এরা নিঃসঙ্গ, এদের জীবন খুব অল্প সময়ের, দারিদ্রতায় এরা ভুগছে। এবং সেই সমস্ত সমস্যার থেকে মুক্তির উপায় কি, যে লেভিয়াথান নামক একজন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সর্বোচ্চ শক্তিশালী অধিকারী একজনের হাতে ক্ষমতাটা তুমি তুলে দাও। পাবলিক নিজেদের মধ্যে চুক্তি করবে এবং সেই লেভিয়াথানের হাতে সেই ক্ষমতা তুলে দেবে, এবং লেভিয়াথান তাদের সমস্ত রকমের বিপদ আপদ উচ্ছৃঙ্খলতা সবকিছুর থেকে বাঁচাবে। তো এখানে হবস আমাদের কি দিয়ে দিল, আইনের সার্বভৌমিকতার তত্ত্ব। এবার আসছে লক, যে কিনা উদারনীতিবাদেরও জনক। তিনি কি বলছেন, যে অতটা নেগেটিভ ছিল না, প্রকৃতির রাজ্যেতে মানুষের বেশ কিছু অধিকার ছিল, মানুষের জীবনে একটা নিরাপত্তা ছিল, কিন্তু তাও যত আর কি বিভিন্ন রকমের নিরাপত্তা থাকলেও পিওরলি নিরাপত্তা ছিল না, কিছু না কিছু তো সমস্যা ছিল, যে মানুষ তার সমস্ত প্রাকৃতিক অধিকারগুলো ভোগ করতে পারতো না সুস্থভাবে। যার জন্য লক এর উত্তরে কি বললো, যে মানুষ চুক্তি করলো, একে তো নিজেদের মধ্যে যে না আমাদের একটা সিকিউরিটি প্রোভাইড করে এরকম একটা লোক বা এরকম একটা এন্টিটির দরকার, এবং তারপরে জনগণ এবং সরকারের মধ্যে চুক্তি হলো যে আমরা পাবলিকরা মিলে তোমাকে সরকার হিসাবে বেছে দিলাম, এবার তুমি ভাই আমাদের সিকিউরিটি দাও, তুমি আমাদের প্রয়োজন অপ্রয়োজনের খেয়াল রাখো। এটা কে বললেন, জন লক, যিনি কি উদারনীতিবাদের জনক। এরপরে আসছেন রুশো। রুশো একটা সাংঘাতিক ভালো প্রকৃতির রাজ্যের ছবি ভেবে ফেললেন। উনি বললেন যে মানুষের কোনো রকম সমস্যা ছিল না, মানুষ খুব শান্ত সরল খুব সুন্দর জীবনযাপন করতো, কোনো ঝুটঝামেলা নেই। কিন্তু জবের থেকে সমাজে টাকা পয়সা আসা শুরু হলো, দরিদ্রের মধ্যে পার্থক্য আরো বাড়তে থাকলো, তাদের মধ্যে সংঘর্ষ বাড়তে থাকলো, এবং সেখান থেকেই সব সমস্যা শুরু হলো। তার সলিউশন উনি কি বললেন, যে মানুষকে আর কি নিজেরা সব একত্রিত হয়ে একটা সাধারণের ইচ্ছা মানুষের প্রকাশ হবে, এবং সেখান থেকে কি জন্ম নেবে, জনগণের সার্বভৌমিকতা। তো জনগণের সার্বভৌমিকতার তত্ত্বের প্রবর্তককে রুশো। তো এরকম করে আইনের সার্বভৌমিকতা, রাজনৈতিক সার্বভৌমিকতা এবং সাধারণের ইচ্ছা বা জনগণের সার্বভৌমিকতা, এরকম আলাদা আলাদা তত্ত্ব দিয়ে দেবে, এবার বলবে যে এই তত্ত্বটি কার লেখা, এতে তিনজনের নাম থাকবে প্লাস আরো একজনের নাম জুড়ে দেবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে এটা খুব ইজি প্রশ্ন হলে আসবে, যে লেভিয়াথান গ্রন্থটা কার লেখা, কি টু ট্রিটিস অফ দ্য গভর্নমেন্ট গ্রন্থটি কার লেখা, বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার লেখা। তো হবস, লক, রুশো এই তিনজনের একটা একটা করে তিনটে বইয়ের নাম মনে রাখতে হবে, এবং এনারা কি বলেছেন সেটা খুব শর্টে মনে রাখতে হবে, কারণ কি ওই আইনের সার্বভৌমিকতা এরকম করে তিনটে সার্বভৌমিকতার প্রশ্নও আসবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে প্রকৃতির অধিকারে লক তিনটে খুব গুরুত্বপূর্ণ অধিকারের কথা বলেছেন। এবার প্রশ্নে জেনারেলি একটু ট্রিকি প্রশ্ন করলে কি হয়, যে দিয়ে দেয় যে এর মধ্যে নিচের কোনটি লক বলেননি। ওকে, তো প্রশ্নগুলো খুব খেয়াল করে পড়তে হবে। তো লক কিসের কিসের অধিকারের কথা বলেছেন, জীবনের অধিকার, সম্পত্তির অধিকার এবং স্বাধীনতার অধিকার। এছাড়া রুশোর ক্ষেত্রে রুশোর যে সাধারণের ইচ্ছা, এটা অ্যাকচুয়ালি এর নেচারটা কি ছিল, চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিল। এবার এটাকে আবার মস্তকবিহীন লেভিয়াথান বলে দিয়েছেন একজন, কে বলেছেন, হান্স। ওকে, তো এখান থেকে এই ছকটা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে থাকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।